এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নিঃশতের হৃৎপিণ্ড শ্যামপুরুষের আদলখানি রেখে বিদ্যুৎ গতিতে লাফিয়ে উঠল। শরীরটা যেন অসারতা লাভ করল নিমেষেই। সতীর সাদা ওড়নাটা চাদরের ন্যায় জড়ে আছে ও যোগাতাহে। ভ্রুযুগল পার করে ওড়নাটা আঁখে পড়ল প্রায় ছুঁই ছুঁই। তবু চিরচেনা সে সৌম্য আর মনোহর চেহারায় দৃষ্টি নিবদ্ধ করতে ব্যাগ পোহাতে হলো না ওর। তার মনে হলো প্রহর 1 মাসে অত্যাধিক সুষ্ঠুপূর্ণ হয়েছে। যতবারে দ্রুত নয়না যুগলের পিয়াসা ততই প্রহরকে চক্ষু আয়নায় নতুন করে আবিষ্কার করে যেন। লম্বা সময় ধরে খাবার ঘুমের অনিয়মে অযত্নে অবহেলায় মলিনতা ধারণ করার চেহারায় নির্মল সুস্থির হাসি ফুটে ওঠে। 2 দিকে প্রসারিত হয় পাতলা অথরষ্ঠ। কতটা অনাবিল শান্তি বইছে বক্ষস্থলে ও প্রকাশ করতে পারবে না। কেবল বলতে পারবে তার সুস্থির একাংশের মালিক তার প্রহর ভাই। কতকাল শাসন করে না প্রহর, মারে না। এই 30টা দিন সে নিজের ছোট্টবেলার বোঝ হওয়ার বয়স থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রহরের সকল মার শাসনগুলো এক একটা মুহূর্ত স্মরণ করেছে। তার মধ্যে একটা মিষ্টি মধুর স্মৃতি ও হৃদয় অত্যাধিক নাড়া দেয়। প্রাইমারি গণ্ডি পেরিয়ে নতুন নতুন ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর একদিন ফুপুর বাড়ি যায় নিঃস্বাদ। শিমুলের কথাই। বাড়িতে তখন প্রত্যয় এবং প্রহর 2 ভাই উপস্থিত ছিল। উজ্জ্বল সাহেব সেদিন বড় বড় আখ এনেছিলেন বাজার থেকে। আখ কার কতটা প্রিয় নিঃস্বাদ জানে না, তবে তার এতটাই প্রিয় যে তেঁতুল দেখলে জিভে যেমন পানি চলে আসে, ঠিক তেমনটাই আখ চোখে পড়লেও অবস্থা হয় ওর। আলতা ভাইজির পছন্দের ব্যাপারে খুব অবগত। প্রত্যয় ছোট ছোট সাইজে আখগুলো কেটে বাড়ির ভেতরে নিয়ে আসে। তার থেকেই আলতা একটা ধরে দেয় নিঃশতের হাতে, বলে, সবার আগে আমার নিশুকে টেস্ট করবে, আখটা মিষ্টি নাকি পায়েস। ফুপির আদরে আহ্লাদে হয়ে নিঃস্বাদ কামড় বসায় আঁখে অসতর্কভাবে। তাৎক্ষণিক চিৎকার করে ওঠে। হাত থেকে আখের স্থান হয় মেঝেতে। প্রহর রুমে ছিল। চিৎকারে ছুটে আসে বাকি সবার মতন সেও। নিঃশতের দাঁত ভেঙে মার থেকে রক্তিম তরল রক্ত ছুটছে। এমত অবস্থায় শিমুল হেসে দিল, সাথে প্রত্যয়ও। আলতা চোখ রাঙালেন দুটোকে, কড়া সুর তুললেন, ফাজিল দুটো, আমার মেয়েটার দাঁত ভেঙে গেছে, তোরা হাসছিস? মায়ের কঠিন স্বরে ভাই বোনের হাসি নিভে যায়। দৃষ্টি কাতর হয়। প্রহর ত্রস্ত পায়ে উদ্ভ্রান্তের ন্যায় একে সে ব্যতিব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ব্যথা করছে তিলবতী? নিঃস্বাদ চোখে অস্পষ্ট দেখতে শুরু করলো। কথা বলা কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো তার। মিচমিচে কালো মণিচূড়া হতে বড় বড় 2 ফোঁটা জল উপচে গ্রীবাদর্শে পৌঁছালো। প্রহরের ছায় রঙা টি শার্টের অল্পটুকুন অংশ টেনে ধরে বলল, রক্ত রক্ত দেখে ভয় লাগছে ভাইয়া। প্রহর কারো পরোয়া না করে তখনই নিঃস্বাদের শরীরটা টেনে মুখটা নিজের শক্ত বুকে গুজল। অভয় দিল সে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে, রক্ত দেখা যাচ্ছে আর দেখছিস তুই? বুকে ঠোঁট গোজ করে রাখা 12 বছর বয়সী নিঃস্বাদ সেই সময়টাই স্রেফ তুমুল নীরবতা পালন করলো। ওই ফাঁকে ফার্স্ট এইড বক্স নিয়ে ছুটে এলেন আলতা। প্রহর মায়ের হাতে বক্স দেখে অত্যন্ত আদরের শব্দ সাজায়, বলে, তুই মাথাটা তুলে চোখ বন্ধ রাখবি, ওকে তিলবতী? 2 চোখ বন্ধ করে আমার হাতে হাতটা রাখবি শক্ত করে। দেখবি রক্ত নেই, ভয়ও লাগছে না তোর। মানবি তো আমার কথা? দাঁতের অসহ্য রকম ব্যথায় মুখে কিছু বলতে পারল না নিঃস্বাদ। মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। প্রহর বুক থেকে ওকে সরিয়ে কোমরে হাত রেখে টেনে থরথর করে কাঁপতে থাকা দেহটা আগলে রাখলো বাহুবন্ধনে। আলতা তুলা বের করে রক্ত মুছে দিয়ে একটা ব্যথা দূর করার ট্যাবলেট খাইয়ে দিলেন। ভেঙে আসা দাঁতটা তুলে ফেলতে নিলে প্রহর বাধা দিয়ে বলে, তুমি নিশুকে সামলাও আম্মু, এটা আমি ফেলে দেব। ছেলের কাছ থেকে নিশুকে নিয়ে সোফায় বসে দেন আলতা। শিমুলের প্রথমে দাঁত ভাঙার কাণ্ডটা অবলোকন করে হাসি পেলেও পরে বোধ আসে তার মাঝে। নিষেধের পাশে বসে তাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। অপরদিকে আলতা দেখলেন প্রহর সব আখ নিয়ে বাহিরে ফেলে দিচ্ছেন। তিনি প্রচণ্ড বিস্ময়ে আবিষ্ট হলেন। অবাকতা বজায় রেখে জিজ্ঞেস করলেন, এগুলো ফেলছিস কেন? আর সব ছাইপাস খেতে হবে, যা কি ক্ষতির কারণ হয়। তোমার ভাইজিকে বলে দিও, ওকে এসব খেতে দেখলে বাকি দাঁতগুলো মেরে ভেঙে দেব।
আখ যে শুধু নিঃস্বাদের পছন্দসই তা না, প্রহরেরও অত্যাধিক প্রিয় ছিল। সেই প্রিয় খাদ্যকে অপ্রিয় ঘোষণা করে সে সেদিন সাথে তার দেওয়া ট্রিটে ভয় কাতরে নিঃস্বাদ কখনো আর আখ খাওয়ার ইচ্ছে পোষণ করেনি মনের মধ্যে ভুলক্রমে। 17 বছরের দোরগোড়ায় সে নিঃস্বাদের ভাবাবেগ হলো সেদিনকার শাসন। কথাগুলো ছিল আদরের শাসন। না জানি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে আর কি কি স্মৃতির মর্মার্থ বিশ্লেষণ করতে পারবে, তবে তার এটুকু জীবনের সামান্য পরিমাণ বুঝ থেকে সে উপলব্ধি করেছে এক মারাত্মক ব্যাধি বাসা বেঁধেছে তার অন্তঃস্থলে। যাকে এড়িয়ে চলত শাসন, শাস্তি, মারের সংখ্যায় আজ তার জন্য প্রকাণ্ড অনুভূতি অনুভব করে। গোটে কয়েকদিনের অন্তর্দাসের যে বিকলতাকে আখ্যায়িত করেছে ভালোবাসা নামে, ও জানে না সত্যি তা কিনা। হৃদয় কুহুরে অবিশ্রান্ত জড়ো হওয়া অনুভূতিটা খালি জানে প্রহর থাকলে এই জীবনটা একটু আদরের শাসনীয় হবে, অল্পখানি কঠোর হবে। তবু ওর প্রহর ভাই শুধু ওরই নামে লিখিত থাকবে। প্রহর বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে, সম্মুখে বড় মেজ ছোট মামা ও সৌরভ। রোকেয়া পিঙ্কির মা ছোট ফুপি পিঙ্কি সামান্য দূরে উপস্থিত। নিঃস্বাদ সদর দরজার কাজটার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। প্রহরের তির্যক চাউনি ওর দিকে খেয়াল করতেই দুর্বল দেহটা হেলে যায় প্রাচীরে। এই নজর জোড়া কেউ দেখেনি, শানিত দৃষ্টি দেখেছে কেবলও। রফিক আজম খ্যাক করে উঠলেন, কি জন্য আসছো? তাড়াতাড়ি ভইলা চলে যাও। প্রহর সহাস্যে পাল্টা প্রশ্ন নিক্ষেপ করলো বড় মামার দিকে। আপনারা বাড়িতে আসা মেহমানকে বসতে দেন না, নাকি বাড়িতে চেয়ার সোফা নেই? রফিক চমকালেন, ভারী কণ্ঠে বলে উঠলেন। বেয়াদবির সীমা লঙ্ঘন করছো তুমি ছেলে। প্রহর মৃদু হাসে, শ্লেষাত্মক হাসি, বলে, ভাগ্নের নাম জানেন না নিশ্চয়ই, এই কারণেই ছেলে সম্বোধন করলেন। প্রহর এজাজ আমার নাম। প্রহর মন্দ বলেনি। স্মরণিকা নিবাসের প্রতিটা মানুষের প্রতি অদম্য ঘৃণায় কখনো তাদের নিয়ে ঘাটেনি রফিক। ভাগ্নির নামগুলো পর্যন্ত ভালো করে জানেন না। ওনার ঘৃণার তেজ কমার বদলে বাড়ছে ক্রমশ। গম্ভীর মুখভঙ্গি এঁটে বললেন, যা বলার বলে যাও। এত পেশাল করার জন্য তোমার মতন আজাইরের সময় লইয়া বইসা থাকি না। প্রহর ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল, খোলা আম্বরের নিচে দাঁড়িয়ে। নিঃশ্বাসটা মিশে গেল প্রকৃতিতে। সকাল সকাল একটা মিটিং শেষ করে ঢাকা থেকে গ্রামে ছুটে এসেছে। গত একটা মাস অনেক ব্যস্ততা গ্রাস করে নিয়েছিল তাকে। রোকেয়া হাতে একটা বেতের মোড়া নিয়ে হাজির হলেন। ভাগিনার জন্য ব্যাপক মায়া তার মনে, স্বামীর জন্য প্রকাশ করতেই পারে না, তবে আড়ালের সুযোগ পেলে হাতছাড়া করেন না। প্রহর মামির হাত থেকে মোড়াটা নিয়ে বড় মামার সামনে রাখলো, নম্র কণ্ঠে বলল, বসুন। ক্রুদ্ধ নজর নিক্ষেপ করলো সৌরভ। নিঃস্বাদ কুকড়ে আছে, মস্তিষ্ক ছিদ্র করে ফেলছে প্রহরের উপস্থিতি। অজানা আশঙ্কায় ভীত তরতর করে মনে পড়ে গেল শিমুলের বলা বাক্যতা। বক্ষস্পন্দন থমকে গেল প্রায় অবিলম্বে। সেকেন্ড বাবদ ছুটতে আরম্ভ করলো প্রবল ব্যাগে। নিজের জামা খামচে ধরল, নিজেকে মিছে আশ্বাস দিতে। মেয়েকে বিশ্বাস ধারণ করে চিত্ত মাঝে। ভাইয়া দাওয়াত দিতে আসেনি, অন্য কোনো কারণে এসছে হয়তো। সমস্ত বিশ্বাস, ভরসা, আশা, আবেগ ধূলিসাৎ হলো ওর বাবাকে উদ্দেশ্য করে পুরুষালী মোটা স্বর ভেসে আসতেই। সামনের সপ্তাহের শনিবারে আমার এঙ্গেজমেন্ট। আপনাদের সবার দাওয়াত রইল। আশা করি আপনারা আসবেন। আপনাদের মতো আমরা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে উৎসব পালন করতে পারি না। আমি মানি আমার নানার বাড়ি আছে, 3 জন মামা আছেন। লোক সমাজে সেটা আমি গর্ব করে বলি। আমার বিশেষ দিনে বিশেষ মানুষগুলো উপস্থিত থাকবে না সেটা খারাপ দেখায়। অনুষ্ঠান স্মরণিকা নিবাসী হবে। অনুরোধ রইল আসবেন। প্রহর অনুরোধ করবার পাত্র নয়। সৌরভের সন্দেহ জাগলো। খ্যাপাটে ভঙ্গিতে কিছু বলতে চাইলে রফিক বাদ সাধেন। লাশ ভারী গলায় বলেন, এবার তুমি যেতে পারো। প্রহর চাপা ক্লাসে জবাব দেয়, যাব। তারপর রোকেয়ার দিকে তাকিয়ে বলে, 1 গ্লাস পানি হবে মামি? রোকেয়ার চোখের পাতা ভার হলো। ছেলেটাকে কখনো আপ্যায়ন করতে পারেন না, এবারের বাঁধানো নিয়মের জন্য। দেয়ালে হেলান দিয়ে স্তব্ধ হয়ে থাকা নিঃস্বাদকে জোরে হাঁক ছাড়লেন, নিশু, পানি নিয়ে আয় তোর ভাইয়ার জন্য। মায়ের ডাকে কোনো প্রকার হেলদোল হলো না নিঃস্বাদের। তার মনের অলিন্দে তীব্র দাবদাহ চলছে, পুরে ছারখার হয়ে যাচ্ছে, অনিঃশেষ হয়ে যাচ্ছে। কাঞ্জুরা চোখ দুটো বিশ্বাস করতে চাইছে না প্রহরের মুখের কথা, অথচ কান ও চোখের বিবাদ যে খুঁজে গিয়েছে খানিকক্ষণ পূর্বে। রোকেয়া ডাকলেও আবারও, নিশু, এই নিশু।
ধরফরে উঠে ওর সমস্ত কায়া দৌড়ে ভেতরে চলে যায়। আর ওকে ঠাড় করতে পারলেন না। হঠাৎ করেই মেয়ের হয়েছেটা কি। নিজে পানি এনে দিলেন প্রহরকে। প্রহর পানির গ্লাসটা হাতে নিয়ে বক্র চাউনি ফেলল দোতলায়। লম্বা নিঃশ্বাস ছেড়ে বেতের মুড়ার উপর গ্লাসটা রেখে নিরাসক্ত গলায় বলল, যাই মামি, আমার দৃঢ় বিশ্বাস তোমরা থাকবে অনুষ্ঠানে। বেরিয়ে যেতেই সৌরভ ভীষণ রাগ মিশ্রিত কণ্ঠে পরপর বলতে থাকলো, কানিয়া নিয়ে আবার না খেয়ে চলে গেল। কে বলে দাওয়াত দিতে আসতে? যেখানে সেখানে নিজেদের পাওয়ার খাটাবে। আনোয়ার পাশ থেকে বড় ভাইয়ের লক্ষ্যে প্রশ্ন তৈরি করে। আপনি ভিতরে আইতে দিলেন কেন ভাইজান? তাদের পাওয়ার আমাদের থেকে বেশি এখন। কামের লোক তাদের মান্য কইরা চলে। ঢুকতে না দিলে ঠিকই ওইখানে দাঁড়াইয়া তামাশা করত। এটা কি ভালো দেখাইতো? এই কথা এখানেই থেমে যাক। বরাবরই সব সময়কার ন্যায় নিশ্চুপ চরিত্র পালন করছে রবিন। সে দোষী, পাপিষ্ঠ, অন্যায়কারী। তার জন্য দুই পরিবারে বিচ্ছেদ। এই বাড়িতে তার ঠাঁই মিলছে, তাই বা কম কিসে। সুতরাং তার জন্য নীরবতায় আপাতত জীবনের সব থেকে বড় ভূমিকা। প্রহরের এঙ্গেজমেন্ট উপলক্ষে উষা প্রত্যয় ক্ষণিক সময় আগেই গ্রামের বাড়িতে হাজির হয়েছে। মোশতাক সাহেব এসেই ভাইয়ের সাথে গ্রামের আগত নির্বাচন নিয়ে কথা বলতে লাগলেন। তনুজার পরিবারের সাথে এখনও উজ্জ্বল সাহেব ও আলতার পরিচয় হয়নি। প্রহর এবং প্রত্যয়ের জীবনে লেখাপড়া হতে রাজনীতিতে সাফল্যের পথে এগিয়ে নেওয়া সবটার অবদান মুশতাক সাহেবের। তাই বড় ভাইয়ের মুখের উপর কখনো কিছু নিয়ে বিরক্তি করেননি উজ্জ্বল সাহেব। ভাই যদি বলেছেন উত্তরে যাবি, তাহলে তিনি সেদিকেই যাবেন। এতটাই ভাই ভক্ত মানুষটা। প্রহরের জন্য পছন্দ করা মেয়েকে এক ঝলক না দেখেই বড় ভাইকে বলেছেন, নিঃসন্দেহে আপনি আমার দু ছেলের ক্ষেত্রে বেশ ডিসিশন নেবেন। আলতা কিঞ্চিত দ্বিমত পোষণ করলেও স্বামীর ভাইয়ের প্রতি শ্রদ্ধা দেখে দমে যেতে হলো। তাছাড়া প্রহরের মনেও সংশয় নেই তনুজাকে বিয়ে করবে সে। উল্টো আলতা ভাবত নিঃস্বাতের দিকে ঝুঁকে আছে ছেলের মন। ভুল ভাবনা ছিল তার। ভাবনাটা তার একান্ত ছিল না, উজ্জ্বল সাহেবেরও ছিল। সব চিন্তা নিষ্ফল প্রমাণ করে প্রহর এবং তার সিদ্ধান্ত। চায়ের ট্রেনে লনের দিকটায় আসতে দেখলেন গদগদ পায়ে প্রহর হেঁটে আসছে। উজ্জ্বল ডাকলেন তাকে। কোথায় গিয়েছিলেন? প্রহর সারল্য কণ্ঠে উত্তর দিল, তোমার শ্বশুরবাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলাম। উজ্জ্বল উজবুকের মতো তাকালেন ছেলের দিকে। ওনারই শ্বশুর বাড়ি? এই ছেলের কি মামার বাড়ি লাগে না? আলতা ট্রেটা টেবিলে রেখে প্রহরের দিকে দ্রুত পায়ে আগালেন। নিম্ন আওয়াজে জিজ্ঞেস করলেন, শুধু শুধু কেন গেলি? আসবেন না ওনারা কেউ? শিমুল কোথায়? নিশাদকে আনার ব্যবস্থা করো। ছেলের লালচে চোখ কঠোরতায় আবদ্ধ মন পড়তে চেষ্টা করলেন আলতা। যা অসম্ভব ব্যাপার স্যাপার। একটু তেরামু করে বললেন, ওকে নিয়ে এনে কি? প্রহর সরু নেত্রে চেয়ে বলল, ছোটবেলা থেকে ও বলতো প্রহর ভাইয়ার বউ দেখবো, বউ দেখবো, সুন্দর বউ। তোমার মনে নেই? তাই ও আমার বিয়ের সকল অনুষ্ঠানে থাকবে। কিভাবে আনবে আমি জানি না, কিন্তু ওকে চাই। মানুষের মন পরিবর্তনশীল। ক্ষণে ক্ষণে বদল হয় মনের রূপ। এককালে যেই জিনিসটা তিক্ত মনে হয়, সময়ের স্রোতে সেই জিনিসটাই আকর্ষণীয় লাগে, তীব্রভাবে গেঁথে যায় হৃদয়স্থে। আবজ্ঞা অনন্তরে ফেলে রাখা জিনিসটা একটা সময় হয়ে যায় অতিশয় প্রয়োজন। অত্যাধিক তেতো লাগলেও কালের পরিক্রমায় অমৃত মনে হয়। মানসিক শারীরিক সুস্থতা নির্ভর হয়ে পড়ে সেই দুর্লভ বস্তুখানির উপর। প্রহর নামক ব্যক্তিটাও শব্দ এক প্রেমের অতল স্পর্শে ডুবন্ত নারীর জীবনে ঠিক এমন। কিছুকাল পূর্বেও সেই কিশোরের অবচিত্তে তিত স্বাদ মিশ্রিত এক বধ পুরুষ হিসেবে শোভাময় থাকলেও এই ক্ষণে ক্ষুদ্র প্রাণীর শ্বাস প্রশ্বাস ক্রিয়ার স্বাভাবিক গতিতে রাখার মূল মন্ত্র সে। কিন্তু হাই, কিশোরের যে মাটি হতে ওই রূপালী চাঁদে স্পর্শ করার সাধ্য নেই। পরের টেবিলে দুই হাত রেখে তার মধ্য মুখটা গুজে রাখল নিঃস্বাদ। চলছে দিন ও রাত্রির সন্ধিক্ষণ। রুমটা কিয়ৎ পরিমাণ তমস্বরে আবদ্ধ। উন্মুক্ত জানালার সরু অংশ হয়ে এক ঝাঁক মশাদের আগমন সাজনামা সেই কক্ষটায়। এক দুটো মশা নির্বিঘ্নে মেয়েটার ঘাড়ে বসে রক্ত চষছে উৎফুল্লভাবে। এতে তার কোনো হেলদোল নেই। নিস্তব্ধ নির্বাক নিঃস্বাদ। অভ্যন্তরে যে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে, শিরায় ধমনীতে, তার কাছে দৈহিক অংশে মৃদু ব্যথা নগণ্য। নিষাদের অক্ষিকুল খানিক সময় পর পর জলে পরিপূর্ণ হয়ে উঠছে।
গাল ভিজে যাচ্ছে। নরম মাংসপিণ্ডের বুকে তীর রূপে অবিরত গাচ্ছে প্রহরের সুমধুর আড়ষ্টহীন কণ্ঠের এক একটা বাক্য। অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে অন্দরমহলে বদ্ধ প্রাণ পাখিটা। এইটুকুন বয়সে কিভাবে ও এত ভারী কষ্ট ও ক্লেশের ভার বহন করবে? রুমের দিকে ধেয়ে আসা পায়ের আওয়াজে সে নিজেকে আরও গুটিয়ে ফেলল। নিঃশ্বাস দেহনি ধাতস্থ হতে পারল না। টেবিলে ওভাবেই পড়ে রইল। কর্ণপাতায় হালকা হালকা আসলো মায়ের ঝাঁজের স্বর। রুমটাকে তুই কি বানিয়ে রাখছোস নিশু? মাগরিবের আজান পড়েছে, আধার নেমেছে, তুই দেখোস না? ঘরে বাতি নাই, জানালা খোলা। তোর আব্বা দেখলে রেগে যাবে। সাজ হইলে যে বাড়ির সকল জানালা লাগিয়ে দিতে হয়, ভুলে গেছোস? নিঃস্বাদ নিশ্চুপ, উত্তর দিল না। চোখ বুজে স্টেপ শুনতে থাকলো। আর রুকেয়া চওড়া মেজাজে গজগজ করতে করতে জানালা লাগালেন। নিঃস্বাদের হাব ভাব সুবিধাজনক ঠেকছে না ওনার নিকট। প্রহরকে পানি দিতে বললে সে যে মুখ ফিরে ঘরকোনো হলো, বের হবার নামধাম নেই। আকস্মাৎ মেয়েটার কি হলো বুঝতে অসুকল তিনি। আবার এমন চুপ করে আছে বেয়াদবের মতন, মা যে কিছু বলছে তো আক্কা পর্যন্ত করছে না। আলু জ্বালিয়ে কষিয়ে কয়েক চর দেবে ভাবলেন। দীর্ঘদিন কোথাও বাস করলে অভ্যস্ত হয়ে যায় মানুষ, কোথায় কি রাখতে হয় তাতে। ঘন ঘটা অন্ধকারেও হাত রে লাইটের সুইচ খুঁজে নিলেন রুকেয়া। টিমটিমি সাদা দীপ্ততায় সৌন্দর্য ফিরে পেল পুরো রুমটা। উল্টো ঘুরে টেবিলের দিকে নজর যেতেই হাঁক চোখে গেলেন উনি। ধাক করে উঠল বুক। তড়িৎ গতিতে টেবিলের দিকে ছুটে আসলেন। মেয়ের বিধ্বস্ত হাল পরক করতেই শরীরে থরথর করে কম্পন আরম্ভ হলো। শস্যব্যস্ত হলেন তখনই। নিশু, এই নিশু, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? কোনো রাগ ঢাক নেই। রোকেয়ার চিন্তার মাত্রা বাড়ল। গায়ে হাত দিতেই আতঙ্কিত হয়ে পড়লেন। তীব্র উষ্ণতা সইতে না পেরে হাত সরিয়ে আনলেন বিদ্যুৎ গতিতে। নিঃস্বাদের কোমল কায়া নিতে পড়েছে উত্তাপে। জোরের তাপে জ্ঞান হারিয়ে অনুভূতি শূন্য। সৌরভ মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। মনের ঘর থেকে মায়ের ডাক শুনে বিনা বিলম্বে উপস্থিত হলো সে, সাথে বাড়ির বাদ বাকি সকল সদস্য। আর রোকেয়া ওদের দেখে কান্নারত কণ্ঠে বললেন, জ্বরে হুঁশার আইছে? ওরে তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দে বাপ, ডাক্তার আন। সৌরভ তড়িঘড়ি করে বিছানায় এনে শোয়ালো নিঃস্বাদকে। জ্বর চেক করে তারও বুকটা কেমন কেঁপে উঠল। বাজারের সময় ডাক্তার পাওয়া যাবে। কয়েকবার কল করেও না পেয়ে খালি পায়ে ছুটল সে বাজারের দিকে। আর রোকেয়াও ছুটো পেয়ে বালতিতে পানি এনে মাথায় ঢালতে লাগলো, সাথে জলপট্টি। পিঙ্কি ওর মায়ের পাশে দাঁড়িয়ে চাপা স্বরে অনুমতি চাইল। তোমার একটা কথা বলি আম্মা। নিঃস্বাদের চাচি তীক্ষ্ণ নজরে তাকালেন মেয়ের দিকে। বিরক্ত ভরা কণ্ঠে সায় জানালেন। তখনই পিঙ্কি সন্দেহ মিশিয়ে নিম্ন স্বরে বলল, আম্মা, ওরে আমি বেড়াইতে আসার পর থেকেই দেখলাম কেমন মনমরা, কথা কম কই। তারপর আজ প্রহর ভাই আসার পর দেখলাম খুশি মুখটা টাইগা নিজের হাজির। উনি চলে যাওয়ার পর আবার এখন বিছানায় পড়েছে, ব্যাপারটা কেমন দেখায় না? পিঙ্কির মায়ের টনক নড়ে ওঠে। তিনি খেয়াল করেছেন শুরুতে ঠিকঠাক থাকলেও প্রহর যখনই বিয়ের কথা বলল, নিঃস্বাদ ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না, অদ্ভুত আচরণ করছিল। বিষয়টা সাধারণ ভেবে তিনি মাথায় না ধারণ করলেও পিঙ্কির কথায় ভুলের ছিটে ফোটা নেই। সত্যি বলেছে সে। পুরোটা ব্যাপারে কেমন ঘোরাতে এবং সংশয় মিশ্রিত। এখন ঝামেলাটা মিটে যাক, মোক্ষম সুযোগ মিললে রোকেয়ার সাথে কথা ভাগ করবেন তিনি। সৌরভের ফোন বেজে চলেছে একাধারে, থামবার জো নেই। ওই পাশের ব্যক্তির অবস্থা বোধ হয় বেতাল, নয়তো এত কল কেন করবে? নাম্বারটা সেভ নেই, একেবারে নতুন ও অপরিচিত। তবু বুঝলো সে কে হতে পারে, কার অবস্থা উত্তেজিত হয় সে ফোন না ধরলে। গম্ভীর গলায় বলল, কি সমস্যা তোর? পাগলের মতো এত রাতে কল দিচ্ছিস কেন? ওপাশ থেকে হতভম্ব স্বর এলো, তুমি কিভাবে জানলে আমি? যেভাবেই জানি তাতে তোর কি? কেন ফোন দিয়েছিস? ধমকালো সৌরভ। শিমুল হাল ছাড়ল না, ফের জিজ্ঞেস করলো, কিভাবে জেনেছ? বললাম তো তোর এসব জানতে হবে না। জানতে হবে, বলো প্লিজ সৌরভ ভাইয়া। ক্রোধে সৌরভের চোয়াল শক্ত হয়ে এলো। চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে তুই বাদে এত কল দিলে আর কে জ্বালাতন করবে? সোজা সাপটা অপমান, কিন্তু বুঝো না বোঝার ভান করলো শিমুল। মাখল না গায়ে। কিছু পেতে হলে যেমন কিছু হারাতে হয়, তেমনি ও সৌরভ ভাইয়াকে পেতে অনেক ধৈর্য ধরতে রাজি। সৌরভের আকস্মিক একটা বিষয় খেয়ালে চলে আসলো।
রসকসীন কাঠকুঠা হয়ে প্রশ্ন করলো। তুই আমায় কি বলে ডাকলি? সৌরভ ভাইয়া। না, এটা না। তুই আমাকে তুমি করে কেন বলছিস? শিমুল তখন লজ্জা পেয়ে উত্তর দেয়। একদিন আপনি থেকে তুমিতে যেতেই হবে, তাই আগে থেকেই প্র্যাকটিস করতেছি। সৌরভের ভেতরে দাও দাও করে আগুন জ্বলে উঠল, কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক, ঝাঁঝালো বুক কাঁপানো গলায় দৃঢ়ভাবে শাসালো। ঠাঁটি এক মারবো, তোর আঙ্কেল জ্ঞান সব হবে। 2 ফুটের একটা মেয়ে, এখনো তোর দাঁত সব পড়েছে, চাপার দাঁতগুলো উঠেছে, নিজেই একটা বাচ্চা, আবার তুমি তে যাওয়ার স্বপ্ন দেখে। ফোন রাখ। কাতর আকুলতা শোনা গেল শিমুলের। কল রেখো না ভাইয়া, দয়া করে। সৌরভ অগ্রাহ্য করতে পারল না চিকন মুগ্ধ কণ্ঠস্বর, রুক্ষতা বজায় রেখে বলল। কি বলবি? নিশাত কোথায়? কখন থেকে কল করছি, ওর খবর নেই। ওকে একটু ডেকে দাও না। এই যাত্রা একটুখানি নিবল সৌরভ, নিষ্প্রভ ক্লান্তস্বর। ওর শরীরের অবস্থা সন্ধ্যা থেকে খারাপ, সেলাইন চলছে, আর এখন ঘুমে। শিমুল আটকে উঠল, ব্যথাতুর কণ্ঠ তার। কি হয়েছে নিশুর? জ্বরে দুর্বল হয়ে জ্ঞান হারিয়েছিল, হুঁশ ফিরলেও শরীরের হাল ভালো না, ডাক্তার এসে দেখে গেছে। কথাখানি শেষ করতে পারল না সে, কল কেটে গেল চুপ করে। মনে মনে গালি দিতে গিয়েও থেমে গেল। নাদান এই মেয়ের জন্য গালি খরচ করা বোকামি। মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হলো, ভাবলো একবার নিষদকে দেখে আসা দরকার। রুকিয়া মেয়ের শিওর দাসে বসেছিলেন, চোখের পাতা বন্ধ হয়ে আসছে ওনার। সৌরভের চোখে বিত্তেই বলে। ও কি খেয়েছে মা? আর না খেলে তুমি গিয়ে খেয়ে নাও, এখন আমি আসি, তুমি খেয়ে আসলেই চলে যাব। রুকিয়া বিছানা ছাড়লেন, কিচ্ছু মনে পড়ার গলায় বললেন। তোর আব্বার খাবার দেওয়ার সময় হয়ে গেছে। মেয়েরে দেখে মন খারাপ করে রুমে যে গেল, আর তো ডাকলো না আমারে। আমি বরং গিয়ে দেখি। আচ্ছা যাও। কথার মাঝে সৌরভের মোবাইলটা বেজে উঠল পুনশ্চ। সে দেখলো শিমুল হোয়াটসঅ্যাপে অডিও কলও না, সরাসরি ভিডিও কল দিয়ে বসে আছে। মেয়ের সামনে ইতস্তত ছড়িয়ে পড়ল তার মধ্যে। রুকে এক পলক নিষেধের মলিন নিস্তেজ মুখখানা দেখে বেরিয়ে গেলেন। কলটা কেটে গিয়ে মেসেজ টোন বাজল, তাতে লেখা। প্লিজ কলটা ধরো ভাইয়া। হলস্থুল কাণ্ড বাঁধাতে মেয়েটা পারদর্শী, সুতরাং রিস্ক নেওয়া আর বিপদ টাকা সমান, এবং তা ভেবেও কলটা ধরতে বাধ্য হলো। ধরা মাত্র শিমুল হড়বড়ে বলল। ব্যাক ক্যামেরা দাও, নিশুকে দেখাও, জলদি দেখাও। সৌরভ চাপা ধমকে উঠল। আস্তে মাইয়া, ইয়ারফোন আনিনি আমি, লোকে শুনবে। ব্যাক ক্যামেরা ধরতেই শিমুলের অন্তরাত্মা কাঁপল, চোখের আশ্রিতে ভাসছে রক্ত শূন্য ফ্যাকাশে মুখটা, গলা ধরে আসলো ওর। তুমি অন্যদিকে তাকাও ভাইয়া, আমি তোমার জন্য ভালো করে নিশুকে দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, ফোল্ড ক্যামেরা দিয়ে নিশুকে দেখাও। বাজার বিরক্তিতে দাঁত কিরমির করছে সৌরভ, অন্যত্র মুখ ফিরিয়ে ক্যামেরা ধরে রাখলো নিষেধের মুখ বরাবর। শিমুল নিজের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে ভাইয়ের রুমে ঢুকলো। প্রহর তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। সাউন্ড মিউট করে শিমুল ডাকলো তাকে। ভাইয়া। আকাশের ঝলমলে তারাদের রাজ্যে প্রহরের নির্নিমেষ চাহনি। শিমুলের ডাকে সিগারেটটা বারান্দার প্রশস্ত রেলিংয়ের উপর চেপে ধরল, হারিয়ে গেল তেজ। ফেলে দিল সিগারেটটা, ঘাড় বাঁকিয়ে তাকাতেই মুহূর্তের মধ্যেই জমে গেল সে। দৃষ্টি স্থির অনিমেষ, ঠোঁটচোরা নড়ল বুঝি। শিমুল কল কেটে দিল। ওর খুব জ্বর ভাইয়া, এ কারণেই তোমার ফোন তুলছিল না, অথচ তুমি রেগে মেগে আগুন। বিস্ময় নিবিষ্ট কণ্ঠ কানে আসলো। কার জ্বর? প্রত্যয় উষা একসাথে রুমে এসেছে। ওদের দিকে তাকিয়ে শিমুল প্রায় কাদু কাদু হয়ে জানায়। নিশাতের। উষার ভেতরটা ছ্যাদ করে উঠল, নিদারুণ কষ্ট মিশ্রিত গলায় বলে। বেশি। খুব বেশি আপু। প্রহর নির্বিকার ভঙ্গিতে বলে ওঠে। এসব ঢং ওই চুত মারানির। আমার এঙ্গেজমেন্টে আসবে না বলে তালবাহানা। ওই বাড়ি গিয়ে জ্বরের ভূত নামাবো আমি। শিমুল যা, গাড়ির চাবি নিয়ে আয়। প্রত্যয় দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করলো ভাইয়ের চেহারায়। বুঝলো প্রহর সোজা সাপটা বলল। কিছু বলবি? প্রশ্নটা ব্যক্তিগত ভাই। প্রহর একটু ভাবলো, অনুমতি দিল প্রত্যয়কে। জিজ্ঞেস কর। বয়সের খুব বেশি ব্যবধান না হলেও বড় ভাইকে ভয় পায় প্রত্যয়, যেটা কখনো প্রকাশ করে না কিন্তু পায়।
সংকোচ নিয়ে প্রশ্নসূচক বাক্য সাজালো উত্তরের আশায়। তুমি সত্যিই তনুজাকে বিয়ে করবে? প্রহরের কাট কাট কথা। বিয়ে আবার মিথ্যা হয় নাকি রে? না। সামান্য সহজ হলো সে। অভাবনীয় একটা প্রশ্ন করে। নিশাতের প্রতি তোমার কোনো অনুভূতি নেই? প্রহর মোবাইল চাপতে চাপতে নিরলসভাবে বলল, অবশ্যই আছে। ও আমার মামাতো বোন, বোনের জন্য অনুভূতি থাকবে না? তোরও আছে। তুমিও কি শুধু মামাতো বোন ভাবো? সাহস করে উষা প্রশ্নটা করে ফেলল। প্রহর দৃষ্টি গরম করে বলল, তোদের ঘাড়ে কটা মাথা হয়েছে? আমাকে এমন অদ্ভুত প্রশ্ন করছিস কেন? অদ্ভুত ভাবনা সৃষ্টি করলে তুমি, তাই আমরা ভাবতাম। প্রত্যয় প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে। প্রহর হাতের মোবাইলটি বিছানায় ছুঁড়ে মারে সহসা। লাগামহীন কণ্ঠে বলল, নিশুকে কি আমি কোলে করে ঘুরে বেরিয়েছি, চুম্মা দিয়েছি, আর দুটো কাজিনের মতো শাসন করেছি, মেরেছি বলে তোরা এসব ভাববি? বের হ দুটো আমার ঘর থেকে, নয়তো আমার মুখ আরও খারাপ হবে বলে দিলাম। উষা দ্রুত চলে এলো। প্রহর এমনিতেই রাগ প্রকাশ করে না, কিন্তু রাগ ভেতরে পুষে মাঝে মাঝে সীমাহীন বলে ফেলে। শিমুলকে নিয়ে মজুমদার বাড়ির পেছনে এসে দাঁড়ালো প্রহর। বড় মামিকে কল দিল বার কয়েক। রুকানের সাথে সঙ্গে ছিল। বাড়ির মূল ফটক পার করে আসলেন পা টিপে টিপে চুপি সারে। রুকিয়া ফিসফিস করে বলে উঠলেন, তোরা এখানে? প্রহর স্মিত হেসে বলল, নিশুর নাকি শরীর খারাপ শুনেই শিমুলটা কাঁদছিল অনেক, বারবার বলছিল ওকে একটু দেখবো ভাইয়া। দিনের বেলায় আমরা আসলে ভেজাল, সে কারণে রাতেই নিয়ে আসলাম। শিমুল হতবুদ্ধি হয়ে ভাইয়ের দিকে তাকালো। প্রহরকে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে আদরে ভঙ্গি করে। কাঁদিস না, মামি নিয়ে যাবে নিশুর কাছে। রুকিয়ার স্বামীর কারণে ভীত হলেও শিমুলের দিকে তাকিয়ে ভাবলেন, সবার ঘুমে ঠিক থাকলো, তোদের রবিন মামা রাত জাগা নিশাচর, ও যদি দেখে ফেলে। প্রহর আশ্বাস দিল, দেখবে না মামি, তুমি টেনশন নিও না। ঠিক আছে, আয়। প্রহর শিমুল রুকিয়ার পেছন পেছন এলো। আসার সময় প্রহরের বুদ্ধিতে জুতা খুলে হাতে নিয়ে নেয় শিমুল। ওদের নিষাদের ঘরে ঢুকিয়ে রুকিয়া গেলেন সৌরভের ঘরের সম্মুখে পাহারাদার হতে। আর কেউ না জাগলেও সৌরভের জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। শিমুল দৌড়ে এগিয়ে গেল নিষাদের কাছে। হাতটা ছুঁয়ে দেখলো, আলতো করে ডাকলো, নিশু। তীপ্ত গলায় থামালো ওকে প্রহর। ওকে ডাকছিস কেন? যা মামিকে গিয়ে বল পানি দিতে। চোরের মতো এসে গলা শুকিয়ে গেছে। এলোমেলো দৃষ্টি ফেলল শিমুল রুমে। কোথাও পানি নেই। ভীত হয়ে ভাইকে বলে, আমি মামিকে কোথায় পাবো? করিডরেই থাকবে হয়তো, না পেলে চলে আসিস। আচ্ছা। প্রহর পিছু ডেকে সতর্ক করে। শোন, সাবধানে যাস। শিমুল যাওয়ার সময় নিঃশব্দে দরজাটা লাগিয়ে গেল। প্রহর লম্বা একটা শ্বাস টেনে নেয় নাসারন্ধ্রের মাধ্যমে। নিষাদের পাশে বসে তিরস্কারের সুর তুলল, বলদ, গবেট কোথাকার, জ্বর বাঁধিয়ে ফেললি। আমার বিয়ের কথা শুনেই তোর জ্বর হতে হলো? ইচ্ছে করছে মেরে ফেলি তোকে। তন্দ্রা ভাবে খুব বেশি আচ্ছন্ন ছিল না নিষাদ। শুধুমাত্র তাপে আখিচূড়া জ্বলছিল। খুলে রাখা দায় হয়ে পড়েছিল। স্যালাইনটা এখনো চলছে। ঝাপসা ঝাপসা নেত্রে দেখলো হৃদয়স্থলে যত্ন করে লুকিয়ে রাখা মুখটা। স্বপ্নে ভাসতে থাকলো সে। ঘোর লাগানো কণ্ঠস্বরে অভিমান যাতনা প্রকাশ করে বসল, আপনি আপনি বিয়ে কেন করেছেন? প্রহর ভরকালো এহেন প্রশ্নে। পরক্ষণে বুঝলো জ্বরের ঘুরে তার তেলবতী। দুর্বোধ্য হাসি দখল করলো তার দুই ঠোঁটে। মুখটা অতি সান্নিধ্যে নিল নিষাদের মুখের। তখনও নিষাদের চক্ষু পল্লব আপন যুদ্ধে নেমেছে ভালো করে মেলবার। দেখলো প্রহরের উষ্ঠদয় নড়ছে। শ্রবণ হলো, আমি বিয়ে করলে তোর কি? সময় ব্যয় করলো না ও। আপনি বিয়ে করলে আমাকে মারবে কে? প্রহর মজা পেল এমন করে দুষ্ট কণ্ঠে বলে, তুই আমার মায়ের পছন্দ করিস, আদর পছন্দ করিস না? নিষাদের সম্মতি দেন। করি, আমার ভালো লাগে। আজ হয়তো অনেক সুন্দর আর মজার রাত। প্রহর হাসি চেপে নিজ মনে আগালো, সব ফেলে তোর এসব ভাল লাগে? সাধি কি তোকে গাধি বলি? শিমুলটা গেল কোথায়? উঠে দাঁড়ায় সে, কিন্তু আর নড়তে পারে না। নিষাদ হাত টেনে ধরে। প্রহর ভাই, উপেক্ষা করতে পারল না সুষ্ঠুব দেহী পুরুষটা ওর কণ্ঠ।
বসলো পাশে, কঠিন স্বর। বল। আমাকে নিয়ে যান না, আপনার বুকে করে নিয়ে যান। অচেতন হালে নিঃসংকোচ আবেদন ওর। প্রহর ঠুক গেলে তর্জনী দিয়ে নিঃশ্বাসের গলায় ঘাম বিন্দু স্পর্শ করে। মোহময় স্বরধ্বনি। বুকে করে কিভাবে নেব তোকে? কোলে করে নেওয়াটাই মুশকিল করে দিল পরিস্থিতি। আমার বুকে ঠাঁই পেলে কি তোর শান্তি? হ্যাঁ, খুব। শিমুল এবারের কিছুই চেনে না। ঘন ঘন আসা যাওয়া থাকলে চিনত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নানার বাড়িতে আসতে হয় লুকিয়ে, গোপনে গোপনে। মিনিট খানেক মামিকে খুঁজে না পেয়ে অন্ধকারে নিজেই নিচে নেমে আসলো। তখনই ওর নরম মুদরের হাতের চাপ পড়ল। ঠোরগুলো চেপে ধরল কি অন্য হাতে। বক্ষ স্পন্দনের ওঠানামা তরতর করে বৃদ্ধি পেল তার। যুক্ত হলো ফুসফুসের বেগতিক ক্রিয়া। সৌরভ হতবিহব্বল। থতমত খেল সে। তড়িঘড়ি করে সরিয়ে আনলো হাত দুটো। নিগড় অন্ধকার বিরাজমান পুরো অংশ জুড়ে। বাহির হতে ঘরে ঢুকতেই মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় তার অক্ষিপটে একটি অবয়ব ধরা পড়ে। চুর নাকি, এমন তোর ভাবনা মনের ঘরে জড়ো করে অন্ধকারে অগ্রসর হয় অবয়বের দিকে। তার মতে দরজা খোলা ছিল। রাত বেরাতে চোরের হানা স্বাভাবিক। ফলপ্রসূ হাতে নাতে ধরবে বলে পেছন হতে পেঁচিয়ে নিজের বক্ষে বন্দি করলো দেহটা। এখন স্বয়ং ব্যাপক নিস্তব্ধ। পেশিবহুল হাত দুটা কাঁপছে। কাকে স্পর্শ করলো? ছেলেদের দেহ হয় শক্ত, চামড়ায় চাপ দিলে এতটা কোমল লাগে না, দেবে যায় না। মস্তিষ্কের স্নায়ুকোষ কাজ করা বন্ধ করে দিল। সে অবস্থায় শিমুল কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, স্থির অটল, নেত্রদয় জলে সিক্ত, আড়ষ্ট ভয়ে অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায়। হিতাহিত জ্ঞান ফিরতে উদ্ভ্রান্তের ন্যায় পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ জ্বালালো সৌরভ। আচমকা এই মুখটা এত গভীর রাত্রিতে চোখে ভাসবে ঘুণাক্ষরেও কল্পনা করেনি ও। বিস্ফোরিত তার নয়নজোড়া। শিমুল সে চাহনিতে ভারত ছলছল আখি যুগল নিবদ্ধ করলো। কর্ণে ঝংকার তুলে প্রবেশ করলো চাপা ধমকের প্রশ্ন। তুই এখানে কি করছিস? শিমুল বিমূঢ়, বাকহারা। ভয়ের তাড়নায় ওর আত্মায় পানি নেই। প্রচণ্ড শুষ্ক অবস্থা। পুরনো প্রবাদে আছে, চুরের 10 দিন গৃহস্থের 1 দিন। স্বভাবে চোর না হলেও অন্যের গৃহে লুকিয়ে চুরে এসে এই মুহূর্তে নিজেকে চোর সাব্যস্ত করতে বিবেকে বাঁচছে না ওর। সৌরভ চোখ কুচকে তাকালো। ক্ষীণ জ্যোতিতে এর সম্মুখের মেয়ের মুখশ্রীতে অপ্রতিভ ভাব বিশদ। কণ্ঠটাও বেশ অপ্রকৃতস্থ। আমি বলতে গিয়ে থমকে গেল গলাটা। সৌরভ ওর এক হাত টেনে মুষ্টিমা করে নিয়েছে, তৎপরে বলল, এখানে না, আমার সাথে চল। বুকে ধূপধাপ বাজ পড়া পরিস্থিতি। তা সত্ত্বেও শিমুলের চোখে মুখে ফুটে উঠেছে একরাশ লজ্জা। সাদা বর্ণের বদনে দুম করে লাল রং মিশে গেল বিনা দ্বিধায় যেন। প্রেমিক পুরুষ আজ প্রথমবার ইচ্ছেতে ছুঁয়েছে ওর অঙ্গ। এটা নিঃসন্দেহে ওর জন্য শান্তি, লজ্জা, এক আকাশ সমতৃপ্ততা। যে সৌরভের সামনে দাঁড়িয়ে 2-4টি শব্দে বলতে ওর দূরত্ব বজায় রাখতে হয়, সেখানে সেই ব্যক্তির নিজ থেকে স্পর্শ ওর জন্য না চাইতে অপ্রত্যাশিত এক বিশাল পাওয়া। সৌরভ রবিন কাকার লাইব্রেরি ঘরে উঁকি দিল। বুঝতে প্রয়াস চালালো কেউ আছে কিনা। মিনিট 2 পরিস্থিতি বিবেচনা করে ঠাউর করতে পারলো কারো অস্তিত্বের উপস্থিতি নেই। কলপটে আটকে রাখা হাতের মালিককে নিয়ে চট করে ওই ঘরে ঢুকে পড়ল। দরজা হালকা করে ভেজে দিল। একটা চেয়ারে শিমুলকে বসিয়ে চেয়ারের 2 হাতলের উপর হাত রাখলো। ঝুঁকলো ঈষৎ। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, কার সাথে এসেছিস? শিমুল নত মাথায় বসে আছে। পাগুলো নড়ছে ওর, যা সৌরভের চক্ষু এড়িয়ে গেল না। ধরা পড়ল তার সবটুকু হাল। ঠোঁটের কম্পন, ঘন ঘন ঢুক গিলা, বড় বড় নিঃশ্বাস ছাড়া কিছুই বাদ পড়ছে না সৌরভের সরু চোখের চাউনি হতে। আমতা আমতা করল। একা একা এসেছি? সৌরভের চোখে ধপ করে আগুন জ্বলল যেন। দাঁতে দাঁত চেপে বলে, ইয়ার কি মারতেছিস আমার সাথে? এত রাতে একা এসেছিস তুই? মস্তিষ্ক ফাঁকা, বুদ্ধির ঘাটতি সেখানে। কি বললে জুৎসই এবং সৌরভের বিশ্বাসযোগ্য মনে হবে ভেবে ভেবে কুল কিনারা পথঘাট কিছু মিলছে না শিমুলের। বয়সটা তো এখনো অপরিণত, অপরিপক্ক। এরকম দশা মেয়েটা আর কোনোদিন মোকাবেলা করেনি। বড় ভাইয়ার কথা বললে সৌরভ নিশ্চিত লঙ্কা কাণ্ড বাঁধাবে। আবার না বলেও উপায় নেই। অঢেল কান্নার দাপটে শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে। সৌরভ তবু নির্বিকার। ভাব এমন, উত্তর না পাওয়া অব্দি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও শিমুল নামের পুচকে মেয়ের রেহাই নেই। শেষমেশ মাথায় অবিন্যস্ত আকস্মাত যা সৃষ্টি হলো তাই ব্যক্ত করে মেয়েটা।
ভাইয়ার সাথে এসেছি। সৌরভের মুখাবয়ব আরো কঠিন হলো। কণ্ঠে তেজ এটে বলল, কোন ভাই? প্রহর ভাই। তোর ভাই কোথায়? সন্দিহান দৃষ্টি মিলে প্রশ্ন করে সৌরভ। ভাইয়া মোড়ে আমাকে মামি নিয়ে এসেছে ভিতরে, নিশুকে দেখতে ইচ্ছে করছিল তাই আমাকে ওর রুমে দিয়ে মামি কি কাজে যে বের হয়। পানির পিপাসা লাগলে আমি পানি খেতে নিচে আসি। শিমুলের তোতলানো কম্পিত কণ্ঠ সৌরভের সংশয় দমাতে পারল না। দায় সারাভাবে বলল, তুই নিশুর রুমে যা, আমি তোর ভাইয়ের সুদর্শন চেহারা দর্শন করে আসি। শিমুলের চোখ বড় বড় আকৃতি ধারণ করে তৎক্ষণাৎ। প্রহর তো নিঃসতের রুমে, কি করবে এখন? করুণ শোনালো ওর গলা। সৌরভ ভাইয়া। বল। ভরাট কণ্ঠের অনুমতি। শিমুল লজ্জা শরমের মাথা খেলো নিমিষেই। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে বলে, আমার না হি পেয়েছে। কালো ঘন ভ্রুযুগল কুঞ্চিত হলো সৌরভের। ভাঁজ পড়ল ললাটের মধ্যস্থানে। প্রশ্নবিদ্ধ চাহনি, প্রবল আক্রোশে ভরা কণ্ঠ। কি আবার ইয়ার কি করছিস? হি মানে ওই যে, বোঝো না? তখনও মাথা চোখের দৃষ্টি অবনত, অথচ গলায় যেন লজ্জাদের মিলন মেলার আয়োজন চলছে। সৌরভ বুঝবার চেষ্টা করলো, বুঝলে বোধ হয় খানিক। অনিমেষ নেত্রে তাকিয়ে সে দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করলো, তোর কি হিসু পেয়েছে? 1 নাম্বারটাই পেয়েছে। দাঁতে দাঁত লেগে এলো তার। হেসে উঠলো, মৃদু চেঁচালো, তো নিশাতের রুমে ওয়াশরুম আছে, সেখানে যা। না না, আমার একা বাথরুমে যাইতে ডর লাগে। তুমি চলো, বাইরে দাঁড়িয়ে থাকবা। চর মেরে শিমুলের টসটসে ফুলে ফুলে মুখটাকে আরো দ্বিগুণ লাল করে দিতে স্পৃহা যাচ্ছে তার। আস্ত ডিঙ্গি মেয়ে, তার নাকি বাথরুম ভীতি। নাটকের মঞ্চ সাজিয়ে বসে আছে, নিজেকে সামলালো সে। এত প্যাচাল করে লাভ নেই। বাথরুমে আর কতক্ষণ লাগবে? মিনিট 5 কাজ। ধৈর্যের পরীক্ষায় বিজয়ী বলে, আচ্ছা চল, নিশুর রুমে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, তুই তোর কাজ করিস। মেয়েরা সর্বদা চেষ্টা নিমগ্ন থাকে তার প্রিয় পুরুষের সান্নিধ্যে লজ্জাবতী নতমুখী নারী হয়ে থাকতে। অথচ শিমুল ভাইয়ের জন্য নিজের সেই গুণগুলো বিসর্জন দিতে প্রস্তুত। লাঝিন কণ্ঠে নিঃশ্বাস ক্ষণিকের জন্য আটকে বলল, ব্যাগ বেশি, সিঁড়ি বইতে গেলে যদি পড়ে যায়। আপনাদের নিচে ঘরে বাথরুম নেই? তারপরে সে দাঁড়িয়ে ছুটাছুটি আরম্ভ করলো। বিচক্ষণ সৌরভের মন ডাইভার্ট করতে তাড়া দিতে লাগলো। জলদি নিয়ে যান না। সৌরভের হাসি চেপে রাখতে অত্যাধিক কষ্ট পোহাতে হচ্ছে। পরিহাস করলো, এখনো যার হিসু নিয়ে বিরাট কাণ্ড ঘটে, তার বাথরুমে ভূতের ভয়, সে কিনা আমাকে প্রেম প্রস্তাব দেয়। আগে ভালো করে বড় হ বাবুনি, আর বাবুনি নিয়ে যাই তোকে বাথরুমে। বাবুনি? তীক্ষ্ণভাবে হুড়মুড়ে ঢুকলো শিমুলের কানে। ছি ছি, আর কি সহ্য করতে হবে ওর? কোথায় চেয়েছিল হবে প্রেমিকা, হয়ে গেল বাবুনি। তার সৌরভ ভাইয়ের বাবুনি। মিথ্যা অজুহাত সাজালেও ফেসে গেল সে। এবার সত্যি সত্যি 1 নাম্বার পেয়ে বসলো। বিপত্তি বাঁধলো তারা ফুরায় পায়জামার ফিতা খুলতে গিয়ে উল্টো প্যাচ লাগিয়ে ফেললো। একেবারে জটিল প্যাচ যাকে বলে। বিশ্রী কোটো বিষয়টা না ঘটলেও এই গিট্টু নিয়ে অনায়াসে ভাইকে বাঁচাতে 1 ঘন্টা বাথরুমে বসে থাকতো। কিন্তু মিথ্যা যে ওকে এমন মার দেবে কে জানতো। ভেতর থেকে ভেজা বিড়ালের ন্যায় শুধালো, সৌরভ ভাইয়া। ভারেক্ষে কণ্ঠ শোনা গেল মুহূর্তেই। 10 মিনিট হয়েছে, নাটক না করে বের হ। শিমুল মিনমিন করে তক্ষুনি, আমার পায়জামার ফিতে গিট্টু লেগে গেছে, এখন কি হবে? আর কি হবে, বসে থাক, আমি গেলাম। তোর মতো হাজাইরা না আমি। প্লিজ যেও না। তো কি করব? জানি না, কিছু একটা করো, নয়তো। বুঝেছি, তুই বেরিয়ে আয়। দরজাটা খুলে শিমুলকে দিল ভেতর হতেই। জানতে চাইলো, কি করব? তোর মাথা মুন্ডু চিবিয়ে খাবো। বিড়বিড় করে অজস্র গালিগালাজ করতে থাকলো সৌরভ। শিমুলের রক্ষে কোল ভেজা ভেজা হয়ে উঠেছে ইতিমধ্যে। সৌরভ বাথরুমের ভেতরে ঢুকে আদেশ করলো, জামাতল। শিমুল চমকালো। বিস্ময়ে জড়ীভূত মুখশ্রী, ক্রুদ্ধ অরসপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সৌরভ। এখন ভাব করছি যেন তোর সর্বনাশ করতে আসছি আমি। অবশ্যই ফ্রিতে খুলে না দিলে তোর সর্বনাশ হতে দেরি নেই, তাই সাহায্য করে দিই মানবতার খাতিরে। এটা বলবো না বিয়ে করলে তোর সমান মেয়ে থাকতো, কিন্তু বিয়েটা করলে আজ ঠিক একটা বাচ্চার বাপ থাকতাম। শিমুলের কান ঝাঁঝে ওঠে, নেত্রযুগল নিমিলিত হয়ে আসে।
ফর্সা মুখটা সিক্ত রক্তে মাভায়। নরবরে হাতে যা আমার কোমর অব্দি তুলে ধরলো। সৌরভ শুধু এক পলচে পায়জামার ফিতেটায় হাত রাখলো। পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো শিমুলের লালচে রঙে ছেয়ে থাকা মুখপানে। সহসা ঘোর লেগে এলো তার। কি কোমল মুখখানি! নিশুতির গহনে তার ভেতরের সত্তা টাল মাটাল রূপ ধারণ করছে। ভদ্রতার মুখোশ উন্মুক্ত করে অভদ্র বেহায়া নির্লজ্জ হতে চাইছে একটুখানি। নিষিদ্ধ ইচ্ছারা হাত বসিয়েছে মনে মস্তিষ্কে। অসংযত চাওয়া থামাতে সে তার চিত্তের সাথে কুরুক্ষেত্র চালালো। চোখ বুজে ফেলল। তাৎক্ষণিক টনক নড়ল তার। চোখের পাতায় হাজির হলো পিঙ্কির হাস্যোজ্জ্বল চেহারাটা। আরও এক দফা, আরও একবার তার বুকের কোথাও ভাঙনের সূচনা ঘটল। তার পেঁয়াজ শিথিল হয়ে আসলে শিমুলের হাতে ধরে বেরিয়ে আসলো দ্রুত পায়ে। ধরে আসা নরম গলায় ভরসা দিল, আমি বাইরে আছি, তুই আয়। শিমুল সুদীর্ঘ নিঃশ্বাস ফেলল। সৌরভের নিকটে আসা ও দেহের প্রতিটি লোমকূপে শিহরণ বইয়ে দিয়েছে। মাদল বাজছে এখনো। ধীরে ধীরে ডান হাত চেপে ধরল বুকে। এবার শান্তি। অসম্ভব ভালোবাসা লুকিয়ে রাখা স্থানে সৌরভ আরও বেশি বেশি ভালোবাসা ঢেলে দিয়েছে। এমন করে যত্ন করলে, পরোয়া করলে সারা জীবনই নাটকীয় বাজ হবে শিমুল রানী। সৌরভ ভাইয়ের বাবুনি। লাজে শীঘ্রই 2 হাত দিয়ে মুখ ঢাকলো। নিশাত অনুরোধ করে আবারও, কাতর দুর্বল স্বর। নিয়ে যান না আমাকে। প্রহর ঠোঁট বাঁকিয়ে অল্প হাসে, বলে, কিভাবে নিয়ে যাব তোকে? আপনার বুকে পকেট নেই? প্রহর পরনের টি শার্টটার দিকে তাকালো। সহজাত হাসি হেসে সদ্ভাব সঠিক রেখে জবাবে জানায়, নেই। জ্বরের উত্তাপে উষ্ণতায় জ্ঞান শূন্য নিঃস্বাদ। কল্পনায় মত্ত হয়ে রাগ জেদের কষ্টের বহিঃপ্রকাশ করে বসে। কেন নেই? সব কিছুর সমাধান আছে, আমাকে নিয়ে যাওয়ার সমাধান নাই কেন? অসভ্য লোক আপনি। প্রহরের কান খাড়া হয়ে গেল, চোখে বিস্ময়। বিছানায় পড়ে থাকা নিষাদকে আপাদমস্তক দেখে নিয়ে জিজ্ঞেস করলো, আমি অসভ্য লোক? নিষাদ দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ। প্রহর এবার চওড়া হাসলো। পরক্ষণেই দুর্বুদ্ধ হাসিতে পরিণত হলো হাসিটা। ফিচেল স্বরে বলল, কথাটা শিখে তোলা রইল মিডি সুইটহার্ট। মামাজানের বাড়িতে বসে কথা দিচ্ছি দিলবতী, তোকে অসভ্যতার শেষ পর্যায়ে নিয়ে গিয়ে ক্ষান্ত হব আমি। তখন তুই থাকবে একদম সজ্ঞানে, চিন্তা করবি কোথায় কোথায় মুখ লুকাবি। হুট করেই দরজা খুলে ভেতরে আসলো কেউ। প্রহর মোবাইলটা প্যান্টের পকেটে পুরে উঠে দাঁড়ালো। পেছনে উপস্থিত শিমুলের চেহারায় লিপ্টে আছে শঙ্কা। কিছু বলতে যাবে তার আগেই উজ্জ্বল কণ্ঠ কর্ণগোচর হলো। হুট করে এঙ্গেজমেন্টের দিনক্ষণ ঠিক হওয়ার সুবাদে উষার পড়াশোনায় লাটে ওঠার অভিপ্রায়। ব্যাপারটা এমন না যে 2-3 দিনে কি আর পড়ার ক্ষতি হবে, কিন্তু পড়ার মাঝে নিজেকে সর্বদা ডুবিয়ে রাখা মেয়েটার কাছে কেবল একটা দিন পড়াতে ফাঁকি দিলেই কেমন রিক্ততা ঘিরে ধরে বুক পাজরে। মনের ঘরে উকি মারে অবহেলিত বিষাদ প্রণয়। ওর হৃদয় হতে যে প্রেমের উদ্গত হয়েছে সেটার কোনো রং নেই, রিক্ততা নেই, শুধুমাত্র অসম্পূর্ণ বিষাদ রয়েছে। অবাধ্য মনকে বুঝে সুঝে পড়ার মাঝে নিবেশিত করা ছাড়া তার কাছে কোনো উপায়ন্তর রাখেনি নিয়তি। প্রত্যয়কে পাওয়া ওর জন্য মুশকিল কোনো চ্যাপ্টার না, বরঞ্চ ভালোবাসা পাওয়া দুর্বুদ্ধ। নিঃশক্তি দেহটা টেনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তাৎক্ষণিক ভূতা যন্ত্রণা সৃষ্টি হলো মস্তিষ্কে। নেত্রযুগলে জ্বলন তোয়াক্কা করল না ও। ঘুমের বিঘ্ন ঘটলেই এমন অবস্থার সম্মুখীন হতে হয়। বহুকাল পর জায়গা বদলেছে ঘুমানোর, ফলস্বরূপ তন্দ্রা কাছে ফিরতে নারাজ ছিল। এপাশ ওপাশ করে অবশেষে ঘুমের দয়া হলো তার উপর। এলো রজনীর শেষ ভাগে। এখন নিজেকে নির্জীব থেকে সজীব করে তোলার একটি মেডিসিন যাকে বলে চা। উষার প্রতিটা সকাল দিনান্তের ভালো সঙ্গী। কোকড়ানো ক্যাশগুচ্ছ হাত খোপা করতে করতে সর্বপ্রথম ব্যালকনিতে আসলো উষা। চক্ষু মুদে নাসরন্ধ্র পথে বুক ফুলে ভেতরে টেনে নিল শান্তির এক প্রশ্বাস। হেমন্তের রাজ্য শাসনামলে স্মরণিকা নিবাসের ফুটন্ত গন্ধরাজ কামিনীর মাতাল ঘ্রাণ ধাক্কা খেল নাকে মুহূর্তেই। মোটা ঠোঁটজোড়া অমুক প্রশান্তিতে প্রশস্ত হয়ে গেল উষার। ধীর গতিতে চোখ দুটো মিলে তাকালো সদরে। এবারের বারান্দাগুলো অসম্ভব সুন্দর, চারপাশ উন্মুক্ত। আলতো আলতো কুয়াশারা প্রকৃতিকে আড়াল করতে ব্যস্ত। কিন্তু হায়, এই যে ব্যর্থ প্রচেষ্টা! সবে শীতের নিমন্ত্রণ নিয়ে প্রকৃতিতে ক্ষণিকের অতিথি হয়ে এসেছে। স্থায়িত্ব পেতে এখনো অনেক অপেক্ষার প্রহর পার করতে হবে। কখনো কখনো উষার মন বলে
প্রকৃতি এক প্রহেলিকা, অগ্র শান্ত রহস্য সব বৈশিষ্ট্য বহন করে। আকস্মাত নজরে আসলো বাড়ির বাগানের মধ্যে দোলনাটার দিকে। এটা নিয়ে ওর একটা সুন্দর স্মৃতি আছে, বলতে গেলে বড্ড ভালোবাসাময় স্মৃতিটুকু। নীরু শাড়িটা মাত্র পরে সারল, এর মধ্যে ছোট ছোট পায়ে দৌড়ে ঘরে ঢুকলো উষা। সরল দৃষ্টিতে তাকালো ফুপির সৌন্দর্যের দিকে। খাড়া নাক, চোখের ঘন পাপড়ি, লম্বা কোকড়া চুল, পাতলা দু অধর, একেবারে ফিটফিটে ফর্সা নীরুর দিক। নারী পুরুষ যে কেউ একটা পলক তাকাতে বাধ্য হয়। শাড়িতে তাকে অত্যন্ত আকর্ষণীয় লাগে। সদ্য অল্প স্বল্প বুঝে ওঠা উষাও তার ফুপের সৌন্দর্যের মায়ায় বিমোহিত। নীরু কাচের দুমুঠো চড়ে পড়ে বিছানায় বসলো। মায়াময় কণ্ঠে জানতে চাইল, কি দরকার আমার আম্মাটার? এমন দৌড় দিলে কেন আম্মা? উষা দ্রুত পায়ে ফুপির কাছে গিয়ে দাঁড়ালো, প্রশংসা করলো, তুমি সুন্দর ফুপি, কতবার বলবেন আম্মা? আপনি কি জানেন আপনি আমার থেকেও বেশি সুন্দর? উষা লাজুক ভঙ্গিতে হাসলো, চেবুককে স্পর্শ করলো, গলার নিকট অস্থির আবদার করলো সংকোচ নিয়ে। তোমার মতো করে আমার চুলগুলো বেঁধে দাও না ফুপি। নীরু হতাশ নয়নে ওর চুল দেখলো, ঘাড় ঝুঁকছে সবে। এইটুকুন চুল দিয়ে দুই বেনুনি তো হবে না। সে কিছু একটা ভেবে একটা বক্স থেকে দুটো শুভ্র ফিতা নিয়ে এলো, জিজ্ঞেস করলো, আমার মতোই কেন বাঁধতে হবে? বাচ্চা কণ্ঠটা অকপটে উত্তর দেয়, প্রত্যভাই বলেছেন তোমার চুল বাঁধা নাকি ভাইয়ার খুব পছন্দ। তোমার মতো বাঁধতে দেখলে আমাকেও পছন্দ করবে ভাইয়া। নীরু চুলগুলো নিয়ে দুদিকে দুটি ঝুঁটি বেঁধে দিল। ক্ষীণ হাসি ঠোঁটের কোল জুড়ে, নির্নিমেষ চাহনি নিবদ্ধ উষার মুখখানায়। আমার পত্য ভাইয়া তোমাকে অপছন্দ করে? উষা ডানে বামে মাথা নাড়ালো সরক করে, বোঝালো করে না। নীরু ওর চিবুকে নরম হাতটা রেখে বলে, আমরা সবাই তোমরা অনেক ভালোবাসি আম্মা। তোমাদের ঘরের একটা মাত্র প্রদীপ তুমি। প্রদীপ অনেক কদর হয়, কারণ অন্ধকার কেউ ভালো ভয় পায় না। ফুপির কথার অর্থ ঠিকঠাক না বুঝলেও উষার ভেতরে আনন্দে টকবক করতে লাগলো। বাগানে দোলনা বেঁধেছে বাড়ির এক কাজের লোক। গতকাল উষা দোলনা চড়ার জন্য কেঁদে কেটে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছিল। এমনকি রাতে ঘুমের মাঝেও দোলনার জন্য কেঁদে কেঁদে উঠেছিল মেয়েটা। ফলপ্রসূ সকাল সকাল মুশতাক সাহেব একমাত্র মেয়ের কান্না শুতে না পেরে শহর থেকে দোলনা আনালেন। ফুপির ঘর থেকে বেরিয়ে টালমাটাল পদলে ফেলে বাইরে আসতেই দেখে চওড়া দীর্ঘ দোলনার একপাশে প্রত্যয়ের দখলে, হাতে খাতা নিয়ে ড্রয়িং করতে নিমজ্জিত সে। ভাইয়া কি করছো? চিকন সুরে উচ্চারিত ধ্বনির বদলে কোনো উত্তর এলো না। আগত্যা উষা পুনর্বার জিজ্ঞেস করলো, তবুও এক দশা। তার প্রত্যয়ের গেঞ্জি ধরে টান মারলো, নিমিষেই গর্জে উঠে প্রত্যয়। বিরক্ত করছিস কেন? কি আঁকছো তুমি? দোলনার একপাশের খালি জায়গাটায় বসে ওকে দিল খাতায়। তৎক্ষণাৎ মুখ হা করে চমকানোর ভঙ্গিতে বলে উঠল, এগুলো তো জামাই বউ ভাইয়া। তুমি জামাই বউ কেন আঁকছো? ছি, পচা কাজ করেছো তুমি। ভ্রু কুচকে তাকালো প্রত্যয়। উষা তার ছোট ছোট হাতগুলো মুখে দিয়ে রেখেছে, ভাব এমন যেন লজ্জায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রত্যয় খাতাতে তার আঁকা অপরিপক্ক ছবির লাল বউটা দেখে বলে, এটা তুই, আর পাশেটা তোর জামাই। তোমার জামাই? অবাক চোখে চেয়ে অনীতি বিলম্বে প্রশ্নটা ছুড়ে মারল উষা। সে তাল মিলিয়ে বলল, হুম। তোমার জামাইয়ের নাম কি ভাইয়া? কি নাম জানিস না? উষা ভাবকতার ভঙ্গিমা ধরে বলে, নাম? প্রত্যয় এহসান, তোর জামাইয়ের নাম। কি বলো, তুমি আমার জামাই? হ্যাঁ, পুতুল পুতুল খেলতে গেলে তুই যে সবার কাছে বলিস ভাই আমার জামাই, তাহলে এখন আমি তোর জামাই না কেন? তুই সবসময় আমাকে জামাই বলবি, ঠিক আছে বসে? উষা ফ্যাসতে পড়ে গেল। সে খেলায় অন্য কাউকে জামাই বানাতে লজ্জা পায়। সবাই মিছে মিছে জামাই বানায়, কারটা বেশি সুন্দর এ নিয়ে ঝগড়া করে। সবাই জানে ওর প্রত্যয় ভাই বেশি সুন্দর, তাই তো তাকে জামাই বানায়ও। কিন্তু মা বলেছে এসব পচা খেলা যেন আর না খেলে, ওনা দিয়ে সারেও যেন না পড়ে। প্রত্যয় শুনলে বকবে ওকে, বকলো না, উল্টো ওকে বলছে জামাই বলতে সারা জীবন। ভাইয়া খেপে যায়নি তো? ভয়ে মাথা ঝাঁকিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, আচ্ছা। সেই কিন্ডার গার্ডেনে পড়ুয়া উষা হতে সময়ের সাথে সাথে দৃঢ় আশা নিয়ে আজ মেডিকেল পড়ুয়া উষা হলো সে। বদলে গেল প্রত্যয়ের কথা, পরিবর্তন হলো পরিস্থিতি, চাওয়া আকাঙ্ক্ষা, মানুষ মুখ। অথচ গ্রাম ছেড়ে শহরের জীবনে অভ্যস্ত হয়ে দ্রুত মানিয়ে নিয়েও
বুকে বউ হবার ইচ্ছেটা ধারণ করে রেখেছিল। স্বপ্ন, আশা এসবের দুঃসাহস সে করেনি। তাকে দিয়ে করানো হয়েছিল সেই অবুঝ বয়সে। তাহলে আশা দেওয়া মানুষটার মনের হাল কেন পরিবর্তনের খাতায় নাম লেখালো? নিরুফুপের কথাও খুব মনে পড়ছে ওর। গ্রামের সবাই বলে সে তার নিরুফুপের ন্যায় খোকরা চুল পেয়েছে। পক্ষে কাছে ভাসছে বারংবার তার চলে যাওয়ার মুহূর্তটুকু। কি বিভৎস ছিল সেই সময়খানে। শেষবেলা ফুপের চেহারাটা দেখে মায়ের বুকে মুখ লুকিয়ে কেঁদেছে ও। ভয়ের ছুটে রক্তহীন হয়ে এসেছিল। দিন কত কামড়ালো। ফুপির মুখ থেকে ফেনা বের হয়। ফুপি কেন চলে গেল, কি হয়েছিল ও জানে না। মস্তিষ্ক স্রেফ জানান দেয় ফুপি বুকে অসম যন্ত্রণা নিয়ে বিদায় দিয়েছে সবাইকে। নেশাতের জ্বরের মাত্রা কমে এসেছে 2 দিন হলো। আপাতত চনমনে ভাবে স্কুলের জন্য তৈরি হয়ে শিমুলের জন্য রাস্তায় দাঁড়ালো। আজ আর ওই বাড়ির মুখী হবে না। শিমুল কাজের লোককে দিয়ে খবর পাঠালো সে যাবে না স্কুলে। ভেতরে ঢের অভিমান হলো নিশাতের। ও জ্বরে বিছানায় পড়েছিল, এই মেয়ে খবর নেয়নি একটাবার। প্রহর ভাইকে ও পছন্দ করে জানা সত্ত্বেও দিব্যি মজা করছে ভাইয়ের বিয়ে উপলক্ষে। ওকে এখন চিনছে না। হাপুস নয়নে হাঁটতে লাগলো স্কুলের উদ্দেশ্যে। আগামীকাল প্রহরের এঙ্গেজমেন্ট। ও যদি পারতো তনুজাকে কেটে মরিচ লাগিয়ে দিত, কিন্তু প্রহর এতে ওকে আস্ত রাখবে না। কি করলে ও ওর প্রহর ভাইকে পাবে? ভালোবাসা প্রকাশ করার মতন প্রকাণ্ড ভয়াবহ কাজটা তো ওর দ্বারা অসম্ভব। রিজেক্ট শব্দটা সে মানতে পারবে না। বলে বা কী হবে? প্রহরকে ভালোবাসলে তনুজাকে বিয়ে করার জন্য রাজি হতো না। পেছনে গাড়ির হর্নের তীব্র আওয়াজে বুকটা ধক করে উঠল। লাফিয়ে সরে গেল নিমেষেই। হৃৎপিণ্ডের ধুকপুকানের তাল বেড়ে গেল। পশ্চাতে চাইতেই একটা হাত ঈশ্বরে ডাকলো কাছে। যাবে কি যাবে না ভাবনার পড়ল মন। দ্বিধাবোধে নিয়ে অগ্রসর হতে একটা লোক মুখ বাড়িয়ে মধুর গলায় জিজ্ঞেস করলো, সরণিকা নিবাসটা এদিক পুচকি? নিঃস্বাদ হতবাক। বাক শক্তি হারিয়ে ফেলল অল্প সময়ের জন্য। বিস্ময়কর চাহনি নিক্ষেপ করলো। কবি কবি ভাব নিয়ে থাকা ছেলেটা প্রশ্ন করলো ফের, হে সুন্দরী পুচকি, প্লিজ অ্যান্সার মি। আরও এক দফা থতমত খেল সে এহেন কথায়। তর্জনী তুলে সে ইশারা করলো সরণিকা নিবাসে পৌঁছাবার রাস্তা বরাবর। ছেলেটা গাড়িটা স্টার্ট দিয়ে থমকে গেল। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, তোমার গায়ের রংটা খুব নজরে লেগে গেল সুন্দরী পুচকি। এতে আমার দোষ নেই, দোষ আমার চোখের। তবে প্রথম দফায় মন কাছে টানার ক্ষমতা রাখো তুমি। থ্যাঙ্কস দেব না, কারণ বারবার দেখা হবে এখন থেকে আমাদের। এমন অদ্ভুত অসভ্য ইঙ্গিতে কথা বলবার মানুষ নিশাত প্রথমবার দেখেনি। ওর জীবনে আরও একটা অসভ্য লোক, ঘাড়তারা লোক দেখেছে। ভিন্ন কিছু হলো পরিচিত অপরিচিত শব্দগুলো। ওর জীবনের অসভ্য লোকটা ওর পরিচিত এবং বক্ষস্পন্দনে আধিপত্য বিস্তার করা লোক। আর বর্তমানের লোকটা অত্যাধিক অপরিচিত। তার ক্ষুদ্র হৃদয়ের স্পন্দন তরতর করে বাড়িয়ে গেল বাজে বাজে কথা বলে। তনুজাদের বাড়ির সবাই হাজির শিমুলদের বাড়িতে। আলতা কাজের লোক সবাই কাজে ব্যস্ত। উষা চাচির হাতে হাতে কাজ করে দিতে লাগলে আলতা অনুরোধ করলেন, মা, দারোয়ানকে চায়ের পাতা আনতে বলেছি, আনলে কি না দেখবি একটু? আছি কাকিমা। বাহিরে সেই মুখোমুখি হলো বিরক্তিকর একটা মানুষের, যাকে দেখলে তার সমস্ত অঙ্গে অঙ্গে অজস্র বলতার ফুল ফুটানোর যন্ত্রণা আরম্ভ হয়। চোখের গহ্বর হতে আগুনের হলকা বের হয় যেন। সমীরণ ওর মুখে জোরে একটা তপ্ততা মিশ্রিত ফু দিল। ঠোঁটের কারণে সে মৃদু হাসি ঝোলানো তার চাউনি অটল। কথা বলল সে, আমার শুরুর অধ্যায়ের সমাপ্তি কি তুমি? যেখানে সেখানে কেন তোমাকে দেখতে পাই, এটা কি বিশেষ কিছুর সাইন? উষার নেত্রদয় দ্বিগুণ তেজে জ্বলে উঠল, কণ্ঠে নির্ভয় ভাব। আমার হাতের থাপ্পড় কি আপনার এত প্রিয়? নারী লোভী লোক একটা। সমীরণ বেহায়া ভাব ধারণ করলো, হাসলো স্মিত হাসি। চুলগুলো ব্যাগ ব্রাশ করে নিপুণভাবে উষার চোখের গভীরত্ব মাপতে চাইল সে। অপার ব্যর্থতা নিয়ে বলল, শোনো ললনা, মনটা আমার খুঁজে পাচ্ছি না। হারিয়ে ফেলেছি তোমার ওই কৃষ্ণ চোখের মোহনায়। তুমি আমার হও, আমি আর দ্বিমুখী হব না। এক মন কতবার হারায়, লক্ষ লক্ষ বারবার হারাবে।
থামবে না হারানো, চলতে থাকবে সন্ধান। তবে যেদিন মিলবে পার্মানেন্ট বাসস্থান, ভালোবাসবো আমি, তো হব আমি বিষাক্ত প্রেমিকের লিডার। ঊষা পারছে না এই লোককে ধাক্কা দিয়ে বের করে দেয়। তনুজার ভাই বলে নিজেকে দমিয়ে রেখেছে ও। বিড়বিড় করলো, আপনার ভাগ্যে ভালো সমীকরণ দা নারী লোভী। আমি পায়ে জুতো পরে বের হইনি। প্রহরের পায়ে ব্যান্ডেজ দেখে সে তনুজা ছটফট করতে লাগলো। আলতার পিছু পিছু ঘুরছে, প্রহরের কি কি লাগবে না লাগবে জানতে। বিরক্ত হয়ে এক পর্যায়ে আলতা মুখ খুললেন। শক্তপোক্ত তেরা মানুষের পায়ে কেমন ব্যথা পেল সেটা জেনে আসো আগে। তনুজা শাড়ির আঁচলটা একটু উপরে উঠিয়ে ঘরণী ভাব ধারণ করলো। হালকা নীল চুলের গোছা হাত খোপা করার বৃথা চেষ্টা চালালো, পারল না। অদক্ষ সে এসবে। শাড়িটাও মায়ের থেকে পরে এসেছে। শাড়িতে অনভ্যস্ত হওয়ার দরুন সিঁড়ির ধাপ বইতে ব্যাগ পোহাতে হচ্ছে প্রচুর। শুনেছে প্রহরের শাড়ি অত্যন্ত পছন্দ, তাই তার ওয়েস্টার্ন বেশভূষা ছেড়ে শাড়ি পরিধানের রুটিন চালু। আলতার কাছ থেকে প্রহরের রুম কোন দিকে জেনে নেয়। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল অবিশ্রান্ত হাঁপানো কণ্ঠে। প্রভু সাহেব, এসেই শুনলাম আপনার নাকি পায়ে ব্যথা। কিভাবে ব্যথা পেলেন? প্রহরের নজর মোবাইলের স্ক্রিনে নিবদ্ধ। শটান হয়ে শুয়ে আছে সে। পায়ে ব্যান্ডেজ, সাদা ব্যান্ডেজের উপর বৃত্ত আকারে লালচে রক্ত। ব্যান্ডেজটা দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে রাখছে সে, মায়ের মায়া ভরা অশ্রুসিক্ত চোখে চেয়ে বাধ্য হয়ে। নতুবা এরকম কাটা ছেঁড়া তার জন্য সাধারণ ব্যাপার। রাজনীতিতে ঢোকার পদক্ষেপে সে একটা ঝড়ের সম্মুখীন হয়েছিল। টানা 10টা দিন পড়েছিল হসপিটালে গুলিবিদ্ধ হয়ে। অতপর বড় ছোট আঘাত সইয়ে যাওয়া শিখে গিয়েছে। 3টে স্টেজ লেগেছে, এমনতর ক্ষত তুচ্ছ মাত্র। ঢুকার অনুমতি কি পাবো না? মেহি কণ্ঠের উৎসুক প্রশ্ন। প্রহর মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে চাইল দরজার সম্মুখে অবস্থিত তনুজাকে। চাহনি দীর্ঘায়িত হলো না, এক পল ছিল বোধহয়। ভারী গলায় আসন অনুমতি দেয়। আসুন। তনুজা বিদ্যুৎ গতিতে ঘরে ঢুকলো। দ্রুত ব্যাগে প্রশ্ন করলো আবার। বললেন না তো ব্যথা কিভাবে পেলেন? প্রহর মোবাইলটা শিওরে রাখে বালিশের পাশে। তনুজার চেহারায় অস্থিরতার ছাপ পরিস্ফুটিত। বুকের অভ্যন্তরের ভাগের উত্তেজনা চোখে উষ্ঠা ধরে মুখচ্ছবিতে প্রস্ফুটিত হচ্ছে ক্রমশ। চোখের সূক্ষ্মতায় সবটা পর্যবেক্ষণ করে ঠোঁটের কোণ বাঁকালো সে, এবং তার সম্পূর্ণ তনুজার দৃষ্টি লুকিয়ে আগোচরে বিদ্রুপের স্বরে বলে, আপনার কি কষ্ট হচ্ছে? তনুজা থমকালো, বুকে তীব্র তোলপাড় অনুভব করলো। চকিতে তাকালো প্রহরের মুখের দিকে। অচিরেই চক্ষু গহ্বরে আটকালো প্রশ্নাত্মক চাহনি। কুচকুচে কালো মনির ওই গহনে মন হারিয়ে বসলো পরপর। নড়ল মেরুন রঙের রঙিন হাওয়া দু আধর। কষ্ট হওয়ার ব্যাপারটা কি মন্দ? আমার সকল কষ্ট আপনাকে ঘিরেই হবে, কারণ আপনি আমার ভবিতব্য। ক্রমে ক্রমে যে তার পাল্লা ভারী হচ্ছে প্রহরের। মাথার পেছনে হাত গুলিয়ে বলল, সপ্ত বাংলা শব্দ লিখে ফেলেছেন আপনি বিদেশিনী। একটা সিক্রেট বলি আপনাকে, এটা একটা ইশারা বলতে পারেন আপনার জন্য, অথবা সতর্কবাণী। অদ্ভুত কথার ধাঁচে তনুজার অক্ষি যুগল ছোট ছোট আকৃতিতে পরিণত হলো নিমিষেই। তীক্ষ্ণ দৃষ্টিতে নেত্রপাত করলো, কণ্ঠে প্রবল আগ্রহ। বলুন। প্রহর উঠে বসলো। বিছানার পাশের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালো। এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে দূষিত করে ফেলে রুমের পরিবেশ। বলে, নরম জাতের মেয়েগুলো প্রচণ্ড বোকা হয়, সেই বোকা শুকা, গুটি সুটি মেরে থাকা, ভয়ে হাঁটু কাঁপা। মেয়েকে আমার ভীষণ মনে ধরে। এমন একটা মেয়েকে আমি এতটা চাই, যতটা চাইলে সে আমার বুকের বাম দিকের নরম মাংসপিণ্ড খুবলে খুবলে রক্তাক্ত করলেও আমার মুখ হয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। তনুজা নীরব, স্তম্ভিত, ভাবনার দাসে পাড়ি জমালো। প্রহরের চরিত্র সম্পর্কে যতদূর জেনেছে, শ্যামবর্ণ এই সুষ্ঠব দেহী পুরুষের জীবনে কোনো নারীর ছোঁয়া নেই। তবে কেউ কে কোমল হতে বলছে? ওর ম্যাচে ওর সরাসরি কথা ব্যক্ত করার দিকটা কি প্রহরের মনের বিরোধী? উদ্বেগী হয়ে জানতে চাইল, আপনি কি আমাকে নরম স্বভাবের হতে বলছেন? উক্ত প্রশ্নের জবাবে বাক্য ব্যয় করল না প্রহর। আহত পাটা মেঝেতে স্পর্শ করে নির্বিকার চিত্তে বলল, আপনাকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তনুজা। তনু
তনুজার গোলগাল গরনের মুখশ্রীখানি হরুণ রঙে ছেয়ে গেল অবিলম্বে। গোলাপি পাতলা ঠোঁটে জায়গা পেল লজ্জালু হাসি, কেবলই এক বাক্য, তবু অতিরিক্ত ভারী ঠেকল ওর নিকট। নুয়ে গেল মস্তক। পরক্ষণে প্রহরের ঝাঁজ মিশ্রিত গলায় হাঁক চকালো, ভাবতে বাধ্য হলো অত্যাধিক। আপনি বুঝদার হতে পারেন, কিন্তু আপনার মাথার এক অংশ ফাঁকা। এহেন একটা কথা কেন বলল প্রহর? ঠাউর করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ছে। প্রহরকে বোঝা আর কোনো কঠিন ধাঁধা সলভ করা যেন প্রায় এক। সমীরণ কি তবে ঠিক বলেছে? কিছু জিজ্ঞেস করবে তার পূর্বেই হাতের শার্ট নিয়ে গটগট পায়ে বেরিয়ে গেল প্রহর। তনুজা বিস্মিত নেত্রে নির্নিমেষ তাকিয়ে রইল তার যাওয়ার পথে। টি শার্টের পর শার্ট জড়িয়ে এক এক করে সব কটা বোতাম মুক্ত করে রাখলো প্রহর। শার্টের হাতা নিপুণ হাতে ভাঁজ করে কোণের একটুখানি কাছে এনে থামলো। ঘাড় দুই দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে কাত করে পুরো দমে ফিটফাট হয়ে গেল। মাথায় যে স্থানের প্রতিচ্ছবি অঙ্কন করেছে সেখানে যাওয়ার নিমিত্তে। পথিমধ্য মোশতাকের ডাক শ্রবণেন্দ্রিয় হতেই এগিয়ে গেল ড্রয়িং রুমের আড্ডাস্থানে। পরিচিত তিনটি চেহারার দেখা পেল। তনুজার বাবা মা ও চিরশত্রু স্থানে খাসভাবে বসানো সমীরণের। মুশতাক সাহেব তাকে দেখে মুখে শুকনো হাসি কায়েম রেখে বলে উঠলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।